এভরিওয়ান ওয়েলকাম টু মিউজিক বাজ। আজকে শুক্রবার এবং আজকে বরাবর আমরা শুক্রবারে দেশি মিউজিক নিয়ে কথা বলি, তবে আজকে আমরা এক ধাপ এগিয়ে। আজকে আমরা শুধু দেশি মিউজিক নিয়ে কথা বলবো না, আমরা দেশি মিউজিকটাকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায়, কিভাবে একসাথে সবাই মিলে কাজ করে আমরা দেশি মিউজিকটাকে প্রমোট করতে পারি আরও বেশি, সেটা নিয়ে কথা বলবো। তবে প্রথমেই জানিয়ে রাখি যে কোনো ভাষার গানকে আমরা ছোট করব না, কোনো ভাষার গানকে ছোট করে কথা বলবো না, শুধু বাংলা গানকে কিভাবে আমরা আরও বিশ্বের দরবারে বা নিজেদের দেশেই আরও সবার কাছে পৌঁছে দিতে পারি সে বিষয় নিয়েই কথা বলবো। এক্স্যাক্টলি, দেয়ার ইজ নো পয়েন্ট কম্পেয়ার করার অ্যাকচুয়ালি কোনো এখানে যুক্তিকতা নেই, কারণ সব ভাষা গানের যেহেতু কোনো ভাষা নেই সেখানে কম্প্যারিজনের কোনো যুক্তিকতা নেই এখানে। সো এনিওয়ে, বোঝাই যাচ্ছে বেশ আমরা একটা সিরিয়াস একটা টপিক নিয়ে আলাপ করবো। সো এরকম সিরিয়াস টপিক নিয়ে করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য বিগ গানস অফ দ্য মিউজিক সিন অফ আওয়ার কান্ট্রি। সো প্রথমেই আমাদের স্টুডিওতে আছেন আমার 4 জন গেস্ট আছে। সো প্রথমেই বলে দিই কে আছেন। আমার ডান পাশে বসে আছেন শাফিন ভাই, শাফিন আহমেদ ফ্রম মাইলস, উই অল নো হিম অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। এবং আছেন আমাদের সবার পছন্দের শওকত আলী ইমন, অ্যান্ড আমার ডান পাশে আবারও আছেন বাপ্পা মজুমদার, ওয়েলকাম টু দ্য শো। অ্যান্ড আরও একবার আছেন হাবিব ওয়াহিদ। থ্যাংক ইউ অল ফর মেকিং টাইম ফর মিউজিক বাজ, এই এপিসোডটাকে স্পেশাল বানানোর জন্য। এবং এই 4 জনকে নিয়ে আজকে বসবার কারণই হচ্ছে, যেটা আবারও বললাম, যে মিউজিক সিনকে কিভাবে আমরা আরও ভাইব্রেন্ট করতে পারি, আরও কিভাবে বেটার করা যায়। কারণ এই 4 জনের অনেক অনেক অবদান আছে আমাদের বাংলা মিউজিকে, তারা এত কন্ট্রিবিউট করেছেন। সো ওয়েন উই থট অফ ডুইং দিস শো, এই নামগুলোই আমাদের মাথায় এসেছে যে ওনাদেরকে নিয়ে বসা উচিত, কারণ প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে এবং প্রত্যেকেই নিজের তাদের কন্ট্রিবিউশন নিয়ে আজকে আমাদেরকে কথা বলবেন, সেগুলো নিয়ে আমরা শুনবো। প্লাস আরও কিভাবে এগিয়ে যাওয়া যায়। জুয়েলের কাছে যাব ঢাকা এফএমে। আলিফ, অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ এপিসোডের জন্য, বিকজ আমি কিন্তু আজকে সকাল থেকে অনেকটা এক্সাইটেড আজকের এপিসোডটার জন্য। নিশ্চয়ই আমাদের সঙ্গে যেসব বন্ধুরা শুনছেন এবং একই সঙ্গে দেখছেন বুঝতে পারছেন আমার এক্সাইটমেন্টের কারণ। যে 4 জনকে আমরা আজকে পেয়েছি, আলিফ বলে দিয়েছে যে তাদের যে অবদান আমাদের দেশের মিউজিকে, সেটা একেবারেই অস্বীকার করবার উপায় নেই। অনেক ধন্যবাদ। একই সঙ্গে হাবিব ভাই, ইমন মামা এবং ভাই একই সঙ্গে বলতে হচ্ছে, এবং বাপ্পাদা, এবং সব শেষে শাফিন ভাই, অনেক ধন্যবাদ আজকে আমাদের এপিসোডে আসবার জন্য। আর আজকে যে টপিকটা নিয়ে কথা হবে আলিফ শুরুতে জানিয়ে দিয়েছে, আমি শুধু লিসনার্স অ্যান্ড ভিউয়ার্সদের বলতে চাই, এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে আপনারা আমাদেরকে SMS-এ সেই মতামতই জানাতে পারেন এবং ফেসবুকেও জানাতে পারেন। SMS-এ পাঠাতে হলে নাম্বারটি 16260, আর ফেসবুকে আমাদের মিউজিক বাজের যে ফ্যান পেজ সেখানে, এবং ঢাকা এফএমের যে ফ্যান পেজ সেখানে লিখলেই আমি পৌঁছে দেবো আপনার মতামত স্টুডিওতে। ধন্যবাদ জুয়েল। ওয়েল, আমি খুব সিম্পল একটা প্রশ্ন দিয়ে শুরু করব এবং তারপরে উইল গো ইনটু দ্য ইন ডেপথ ডিসকাশন। শাফিন ভাইয়ের কাছে প্রথমে আসি। শাফিন ভাই, একটা সময় ছিল যখন আপনাদের মিউজিক শুনে আমরা ইন্সপায়ার্ড হয়েছি এবং এখনও অনেক ধরনের মিউজিক হচ্ছে, বাট ডু ইউ থিঙ্ক বাংলা গানের যেই ব্যাপারটা ছিল একটা সময়, যে আমরা বাংলা গান যেভাবে শুনতাম, এখনকার জেনারেশন সেভাবে বাংলা গানটা শুনছে? আপনার মতামতটা জানতে চাইবো। আমার মনে হয়, দেখো, গ্লোবালাইজেশনের সাথে সাথে পৃথিবীর দুয়ার জানলা দরজা খুলে যাচ্ছে। যে যেখানে থাকুক সবার কাছে সবকিছু কিন্তু এখন অ্যাভেলেবল, অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে। সুতরাং যদি প্রশ্ন করো যে আগে যেভাবে বাংলা গান শুনতো এখন সেভাবে শোনে কিনা, শোনে অবশ্যই, কিন্তু তার পাশাপাশি বিদেশের সব ধরনের মিউজিকও শোনে। সেই শোনার সুযোগটা অনেক বেড়ে গেছে। তো আগে যতখানি অ্যাক্সেসেবল ছিল না, মানে শুরুর কথা বললে ফর এক্সাম্পল একেবারে বেসিক দিয়ে শুরু করতে হবে, যে ইন্টারনেটই ছিল না, সেখান থেকে শুরু আমাদের যাত্রা, যেখানে শুরু। সেই তুলনায় এখন মিউজিক তো অনেক অ্যাক্সেসেবল। আমি যদি ইউটিউবে যাই, যেখানে সবচেয়ে প্রথমে মানুষ যাচ্ছে মিউজিক শুনতে, কিছু শুনতে চাইলে প্রথমে অ্যাক্সেস করে ইউটিউব। তো ইউটিউব তো ওয়ার্ল্ডের সব মিউজিকের ভান্ডার তো ওখানে, তো বাই মিস্টেক হলেও সে কিছু শুনে ফেলবে। সুতরাং অ্যাক্সেসটা অনেক বেড়ে গেছে। আমার মনে হয় বাংলা গানের কোয়ালিটি যদি ভালো থাকে নিশ্চয়ই শুনবে, বিকজ মিউজিক আলটিমেটলি আনন্দের জন্য বিনোদনের একটা মাধ্যম, আলটিমেটলি দ্য মেইন ফোকাস। এবং সেটা সে যেখান থেকে, শ্রোতারা যেখান থেকেই পাবে সেখানেই যাবে। সেটা যদি বাংলা গানের মধ্যে পায় ডেফিনেটলি শুনবে।
শুনবে। ওয়েল, আমরা যেটা প্রথমেই বলছিলাম যে মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, এবং যেটা ভালো লাগবে শুনবো, এবং আমরাও শুনি, আমরা সবাই শুনি, কাউকে দোষ দিচ্ছি না। তবে তারপরেও একটু জানবো যে আমাদের অ্যাজ মিউজিশিয়ানস ইন বাংলাদেশ আমাদের কি কোনো ল্যাকিং আছে? হাবিব ওয়াহিদের কাছে যাই। এখনকার জেনারেশনের মিউজিকের কথা যদি বলি, সে আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দিস, বাট তারপরেও কথার প্রসঙ্গে চলেই আসবে যে হাবিবকে পাওয়ার পরে আমরা অনেকগুলো হাবিবের মতন হাবিব সাউন্ডিং সংস পেয়েছি। সো অরিজিনালিটি কি আগে যেটা ছিল সেটা কি কমে গেছে? এগুলো কি হয়েছে? ওয়েল, আমি এটা এইভাবে বলবো, আমি যখন স্টার্ট করি তখনও কিন্তু ইউটিউব ছিল না, রাইট। এবং ওই সময় অ্যাজ শাফিন ভাই সেড ইট সো পারফেক্টলি, যে মানুষের এখন যে অ্যাক্সেসটা সেটা শুধু অডিয়েন্সের না, মিউজিশিয়ানসদেরও, যারা এখন নতুন মিউজিশিয়ানস বা শিখছে বা কাজ করতে চায়, তারাও ইউটিউব থেকেই অনেক কিছু তাদের কানে পৌঁছাচ্ছে, তারাও শিখছে সেখান থেকেই, তারাও ইন্সপায়ার্ড হচ্ছে সেখান থেকে। এখন আমি যেই সময় স্টার্ট করি, যেহেতু ওই সময় ইউটিউব, ফেসবুক বা এইরকম অ্যাক্সেস ছিল না, আই বিলিভ দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ওই সময়কার হয়তো কিছু মিউজিশিয়ানস গট ইনফ্লুয়েন্সড বাই মাই সাউন্ড। বাট ওয়েন আই স্টার্টেড, তখন যদি এইভাবে ইউটিউব এবং অল দ্য মানে এখন যে সবার অ্যাক্সেসটা যদি থাকতো, তাহলে আমার মনে হয় না সেটা হইতো, বিকজ any new musician would be exposed to thousands of different kind of sound from all over the world. So this is the reason. এবং এখন যারা মিউজিক করতেছে, একদম এখন যারা করতেছে, they are sounding very different. Like I would like to name Pritam, for example. I love his music. There are a couple of other new guys. Why is that? Because আমার কাছে যেটা মনে হয়, আমি নিজেই যদি এখন স্টার্ট করতাম অ্যাজ আ মিউজিশিয়ান, আমি ইনফ্লুয়েন্সড হতাম ডিরেক্টলি ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইট। because I would hear everything. So now there's a lot of different sounding musicians coming along, which is very good. ওকে। আমাদের কিছু কথা মনে হয় শোনাচ্ছি, হ্যাঁ, আমরা বাকি দুজন গেস্টের কাছে আসবো, তবে তার আগে একটু অদিত আমাদের সাথে কথা বলেছে এই বিষয়গুলো নিয়ে। আসলে আমরা অনেকের সাথে কথা বলতে চেয়েছি, এবং যদি সম্ভব হতো আমরা হয়তো এখানে আই ডোন্ট নো অ্যাট লিস্ট 50 জনকে অ্যাকোমোডেট কার্পেট করতাম। বিছিয়ে, আমি বলি কার্পেট বিছিয়ে একটা মজলিসের মতো এক্স্যাক্টলি। এবং কারণ আসলে আমাদের অনেক কিছু শুনবার আছে এবং অনেকেরই অনেক কিছু বলবার আছে। তো অদিতের কাছ থেকে একটু শুনে আসো, অদিত কি বলেছে আমাদেরকে। যখনই একটা ভালো প্রোডাকশন হতে হয় একটা গানের, সেটার পেছনে না অনেক কিছু ইনভলভড, যেরকম টেকনিক্যাল সাপোর্ট খুব নেসেসারি, একটা ভালো স্টুডিও থাকা, প্রপার স্টুডিও থাকা, খুব ভালো হার্ডওয়্যারস থাকা, সফটওয়্যারস থাকা, যেগুলো আসলে একদম লিগালি কেনা যায় সেগুলো। সেকেন্ড যেটা বলতে চাই, আসলে আমাদের ঘাটতি আছে, আমি যেটা মনে করি পার্সোনালি, আমাদের শেখার অনেক বাকি আছে আমার যেটা মনে হয়। কারণ আমরা আসলে জন্মের পর থেকে হয়তো ঠিকমতো গ্রুমিং পাইনি, বিভিন্ন কারণে, সামাজিক কারণে, ধর্মীয় কারণে। আমি আজকে একদম প্রপার কোনো একটা চেলো বাজাতে চাই, বা ভায়োলিন বাজাতে চাই, বা ট্রাম্পেট, স্যাক্সোফোন ইনস্ট্রুমেন্টগুলো বাজাতে চাই, অ্যাকর্ডিয়ন বাজাতে চাই, সেক্ষেত্রে আমাদের মিউজিশিয়ানের অভাব হয়ে যায়। যারা আছেন তারা হয়তো প্রপার ওয়েস্টার্নটা দিতে পারেন না। এই সব কিছু মিলিয়ে একটা ঘাটতি আছে। জেনারেল লিসেনের যে হিন্দি ডিমান্ডটা বেশি, আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় দুইটা কারণ। যে এক তো ওদের প্রোডাকশন কোয়ালিটি অনেক ভালো, এবং ইন্ডিয়াতে যেরকম এখন ফিল্ম মার্কেট ছাড়া কোনো মার্কেটই এক্সিস্ট করে না, যার ফলে তারা একটা খুবই এক্সপেন্সিভ মিউজিক ভিডিও পাচ্ছে। এই মিউজিক ভিডিওটার বাজেটে আমাদের 5টা ফিল্মের পুরো ফিল্ম নেমে যায়। সো ওটা দেখে মানুষজন খুব বেশি আনন্দ পায়। পাশাপাশি একটা ব্যাপার, আমাদের নৈতিকতার অভাব। আমি যখন ইন্ডিয়াতে ট্রাভেল করি, আমি ইন্ডিয়াতে কোনো জায়গায় গিয়ে আমাদের কোনো চ্যানেল পাই না, যেখানে বাংলাদেশি চ্যানেলের থেকে মানুষজন অনেক বেশি হিন্দি চ্যানেল দেখে না। আমাদের দেশে যদি 5 বছর এই বিদেশি চ্যানেলস, বিদেশি গান এগুলো না ঢোকে, যেমন একটা খুব ভালো উন্নতি হয়েছে, যেরকম এখন আমরা আমাদের কোনো ফোন অপারেটরে আমরা হিন্দি গান রিংটোন হিসেবে সেট করতে পারি না, যার ফলে কিন্তু আমাদের ইনকামটা একটু হলেও বেড়েছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আসলে আমার ক্ষেত্রেও কাজ করে, বিদেশের প্রতি প্রেমিক মনোভাব রাখি। আমরা যখন দেখি বড় কোনো কনসার্ট হচ্ছে বা বড় কোনো শো হচ্ছে, সেসব জায়গায় আসলে বাইরের থেকে যারা আসেন তাদেরকে যেরকম প্রাধান্য দেওয়া হয়, আমাদের ক্ষেত্রে হয়তো সেই সমপরিমাণ মর্যাদাটা দেওয়া হয় না। দর্শক
সব কিছুতেই তারাই সবার ঊর্ধ্বে। হিন্দিটাকে প্রেফার করেন বা ইন্টারন্যাশনাল ট্র্যাকস যেগুলো বেরোচ্ছে সেগুলো যেহেতু আমাদের থেকে অনেক ভালো প্রোডাকশন কোয়ালিটি, সেহেতু তারা ওটা অ্যাপ্রিসিয়েট করেন। বাট পাশাপাশি যদি তারা এটাও দেখেন যে কোনো কিছু ছাড়াই আমরা কত কষ্ট করে সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি বা অনেকে গিয়েছি আমরা, যেমন আমাদেরই মধ্যে থেকে হাবিব ভাই আছেন, ফুয়াদ ভাই আছেন, হৃদয় আছে, অনেকে আছেন যারা, অর্ণব ভাই আছেন যারা আসলে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছেন, তাদের দিকে সম্মান দিয়ে হলেও আসলে আমাদেরকে একটু যদি আমাদের প্রতি তাদের ভালোবাসাটা এভাবে দেখান যে আমরা ইচ্ছা করেই বাইরের প্রোডাকশন কম দেখছি, আমাদের প্রোডাকশনটা বেশি দেখছি, তাহলে আমরাও ইন্সপায়ার্ড হব আরও ভালো কিছু করার জন্যে। আমাদের বিভিন্ন অনলাইন সাপোর্ট দরকার, কারণ আমরা আর্টিস্টরা যদি এইটা চিন্তা করি যে আমরা গান বানাবো, নাকি আমরা ইউটিউবের কন্টেন্ট আইডি ক্রিয়েট করব, নাকি আমরা আরবিটি ফলো আপ করবো, নাকি আমরা আমাদের পেজ চালাবো, তাহলে আমাদের দিয়ে গান বাজনা হবে না। অনেক কথা আছে, একটু অনেক কথা উঠে এসছে। বাপ্পাদা, আপনার কাছে আসি, আসলে অনেকগুলো কথা চলে এসছে। একটা কথা নিয়ে সত্যি আমি একটু দ্বিমত পোষণ করবো অদিতা, সেটা যে 5 বছর অন্য কোনো গান থেকে আমরা কেন বন্ধ করব, কেন এটা আমরা করতে পারি না। কিন্তু তারপরে ওইখানে অনেক কথার মধ্যে থেকে মানে মূল কথাটা তো তুলে এনেছে যে মানে আমরা আমাদের এখানে যে একটা মিউজিক সিন বা মিউজিক ইন্ডাস্ট্রি যে ইনফ্রাস্ট্রাকচারাল যে গ্যাপটা, ওটা নিয়ে কি কিছু বলবেন? আমি আসলে সরাসরি একটা কথা বলতে চাই। আমাদের সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের কোনো নীতিমালা নেই, আমাদের কোনো স্ট্রাকচার নাই, আমরা কোনো আউটলাইন আমরা দেখতে পাচ্ছি না। তো সে কারণে হচ্ছে কি, আমরা ওদের যে কথাগুলো বললো, আমি অনেকগুলো কথার সাথে আমি একমত। এই নীতিমালাগুলো যদি প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো, আমিও যেমন আমি অন্য কোনো ভাষাকে আমি ছোট করে দেখছি না, কিন্তু আমারও খুব কষ্ট হয় যখন রেডিওতে 50% গান যখন হিন্দি বাজে। এটা আমি ব্যক্তিগতভাবে মানতে পারি না, কারণ এখানে একটা নীতিমালার অভাব আছে বলে আমি মনে করছি। এখানে একটা রেশিও ঠিক করে দেওয়া উচিত যে এত % গান আমরা বিদেশি গান শুনবো, এত % গান আমরা দেশের গান শুনবো। তো এরকম এই জায়গাগুলো আসলে আমাদের ঠিক করতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এবং শেষ কথা হচ্ছে মানসিকতার পরিবর্তন প্রয়োজন। দেশকে আমরা সবাই ভালোবাসি, কোনো সন্দেহ নাই। আমরা আমাদের কাজে যদি সেটা প্রমাণ করতে পারি, কাজে যদি সেটা রিফ্লেকশন দেখাতে পারি, তাহলে আমরা মনে হয় আমরা অনেক প্রবলেম থেকে বের হয়ে আসবো। এটা আমার থ্যাংক ইউ বাপ্পাদা। আমরা একটা বিরতি নিব, তবে তার আগে অদিত যে প্রশ্নটা বা কথাগুলো বলো তার মধ্যে একটা প্রশ্ন বা একটা টপিক ছিল, সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক ইনস্ট্রুমেন্টালিস্ট নেই, অনেক কথা যেমন এসেছে চেলো বাজাতে চেলে বা এরকম বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করতে চেলে আমাদের কিন্তু হয়তো দেশের বাইরে কথা চিন্তা করতে হয়। তোমার কাছে আসবো এটার উত্তর নেওয়ার জন্য, তবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং জুয়েলের কাছেও যাব, যেহেতু রেডিওর প্রশ্ন চলে এসছে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ওয়েলকাম ব্যাক। বেশ লম্বা ব্রেক ছিল মনে হচ্ছিল ফার্স্ট ব্রেকটা। আমরা কথা বলছিলাম, সেই উত্তরটা আমরা একটু নিয়ে নেই। তখন বলছিলাম হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন, ভুলে গেছি। ব্রেকের মধ্যে আলাপ করেছিলাম। প্রশ্ন ছিল যে আমাদেরও কিছু ল্যাকিং আছে, যেটা অদিত বলছিল যে আমাদের ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্লে করতে গেলে ম্যানুয়ালি তাদেরকে পাওয়া যায় না। এটা আসলে আমরা যখন আমার ক্যারিয়ার যখন শুরু করেছি, আমি অর্কেস্ট্রায় কাজ করতাম। আমাদের কিন্তু অলওয়েজ বাংলাদেশে কিন্তু এই যে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট যেগুলো মানে লাইক ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, এগুলার প্লেয়ার কিন্তু আসলেই প্রথম থেকেই কম ছিল। আর যখন সিনথেসাইজার চলে আসলো, মানে আমরা যখন কিবোর্ডটা পেলাম হাতে, তখন ওটার মধ্যে অনেক টোন ছিল, লাইক স্যাক্সোফোন বা সিতার বলো, হোয়াট এভার, ওসব ইনস্ট্রুমেন্ট টোন দেওয়া থাকে। তখন হলো কি, আমাদের প্রডিউসারগুলো ডিপেন্ডেন্ট হলো কিবোর্ডের উপরে, কারণ বাজেটটা কাট করে ফেললো, অনেক সস্তায় কাজ করা যায়। এই ডিপেন্ডেন্ট হতে হতে সমস্ত কিছু কিবোর্ডের মধ্যে চলে আসলো একটা পর্যায়ে। এই করতে করতে কি আমাদের অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টগুলো সব ঘরে বসে গেল, সবাই অনেকেই ঘরে বসে হাত নষ্ট হয়ে গেল। এই ক্রাইসিসটা কিন্তু সারা পৃথিবীতে। আচ্ছা, না কিন্তু এখনো কিন্তু অনেক মানে যদি মানে যেটা বলছিলে তুমি যে অর্কেস্ট্রা তো ওয়ার্ল্ড ওয়াইড আছে, তো যে ডিপেন্ডেন্সিটা আমাদের দেশে তৈরি হয়েছে অন কিবোর্ড অর
এই জিনিসটা অন্য দেশে কেন হয়নি, বা আমাদের এটা কি নীতিমালার ব্যাপার পাপাদা, এরকম কি কোনো বিষয়? এখানে একটা বিষয় আছে কি যে আমি জানি না আমার সাথে সবাই একমত হবেন কিনা, আমাদের একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে, আমরা খুব শর্টকাটে সব কিছু পেতে চাই। রাইট। এক্স্যাক্টলি। 10 বছর চর্চা করে আমি একজন ইনস্ট্রুমেন্ট প্লেয়ার হব, আমি একজন ভায়োলিনিস্ট হব, বা আমি একজন পার্টিকুলার কোন একটা ইনস্ট্রুমেন্ট আমি বাজাবো, এই প্র্যাকটিসটাই চলে গেছে। রাইট। এখন 6 মাসে একজন স্টার হয়ে যায়। সো এটা একটা বিশাল বড় প্রসেসটার মধ্যে আসলে কেউ যেতে চাচ্ছে না। আচ্ছা। সো দীর্ঘদিন ধরে এই মানে অনভ্যাসটা আমি মনে করি একটা বড় রিজন। আমরা কিন্তু ভালো মিউজিশিয়ানস পাচ্ছি না, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের সেই মানসিকতার জায়গাটা অনেকখানি ল্যাকিং আছে বলে আমি মনে করি। মানে ইভেন স্টুডিওতে বাজানোর জন্য গিটারিস্টও কি এখন কমে আসছে? গিটারিস্ট মনে হয় প্রচুর আছে মনে হয়, তো আমরা কোয়ালিটির ব্যাপার আছে, কিন্তু আমার মনে হয় যে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা মিস করি, যেগুলো আমরা খুঁজলেও পাই না, যারা আছেন ওনারা আসলেও অনেক সময় লাগে একটা ছোট্ট পিসের কাজ করতে, যে কারণে আমরাই ঠিক আছে সফটওয়্যারে যতক্ষণ এগিয়ে নেওয়া যায় রাইট। পার্শিয়ালি আমরাই দায়ী, কারণ ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমরা একটু কি জুয়েলের কাছে যাবো? জুয়েলের হ্যাঁ, কাছে ঢাকা এফএম থেকে একটু ঘুরে আসি। জুয়েল, আলিফ, আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। মানে বাপ্পাদা যেটা বলছিলেন রেডিও কেন্দ্রিক, সেটা নিয়ে যদি আমার জায়গা থেকে আমি বলতে চাই তাহলে আমি বলবো যে ঢাকা এফএম 90.4 শুরু থেকেই আমরা চেষ্টা করেছি বাংলা মিউজিককে প্রায়োরিটি দেওয়ার, এবং সবসময় আমাদের কর্তৃপক্ষ আমাদের উপর এই ধরনের নির্দেশনা রয়েছেই যে বাংলা মিউজিককে বেশি বেশি করে বাজানো। ইনফ্যাক্ট আমরা 70-30 রেশিওতে আমাদের প্লেলিস্ট সাজিয়ে থাকে, এবং এই 30 হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল মিউজিক, যেখানে হিন্দি গান রয়েছে, যেখানে ইংরেজি গান রয়েছে, এবং অন্যান্য ভাষার গানও কিন্তু মাঝে মধ্যে আমরা প্লে করি। সো বাংলা গানের প্রায়োরিটি সবসময় থাকে। আর একটা ব্যাপারে একটু আশ্বস্ত করতে চাই যে কয়েক বছর আগেও আমাদের মধ্যে এক ধরনের খারাপ লাগা ছিল যে অডিয়েন্স থেকে খুব বেশি হিন্দি গানের রিকোয়েস্ট আসতো। এখন কিন্তু এই অবস্থা একেবারেই নেই। আমি বলবো যে এখন খুব রিসেন্ট যেই হিন্দি গান যদি বলি এবং ইন্টারন্যাশনাল মিউজিক, সেটার জন্য আমরা একটু রিকোয়েস্ট পেয়ে থাকি। হিন্দি গানের কথা যদি বলতে হয় তাহলে বলিউড ফিল্ম, এছাড়া হিন্দি আর কোনো গানের রিকোয়েস্ট আসে না ফিল্মের মিউজিক ছাড়া। আর ইন্টারন্যাশনাল তো পপ যেই টপ চার্টগুলি আছে সেখান থেকে কিন্তু রিকোয়েস্টগুলি আসে। আর রিকোয়েস্ট যা আমরা পাই বাংলা গানে, আমরা দেখেছি যে অনেক পুরনো গানের রিকোয়েস্টও পাই। কিছুক্ষণ আগে আমি একটা বাপ্পাদার গানের রিকোয়েস্ট পেয়েছি, গেয়ে শোনাতে বলেছেন পরি। পরি গানটি কিন্তু অনেক পুরনো, অলমোস্ট 15 বছর হয়ে গেছে আমার যতদূর মনে পড়ছে। 2001 সালে অ্যালবামটি বের হয়েছিল। 17 বছর। সো এতদিন 16 বছর 17 বছর বয়স গানটির। এই যে এত পুরনো গানের রিকোয়েস্ট যখন পাই খুব ভালো লাগে আসলে। এত পুরনো হিন্দি গান অথবা এত পুরনো ইংরেজি গানের রিকোয়েস্ট কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু বাংলা গানের রিকোয়েস্টই পাই বেশি বেশি, এবং এই জন্য শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই। আমি নিজেও একজন শ্রোতা, খুবই সাধারণ শ্রোতা, এবং আমি বাংলা গান ভালোবেসেই এই কাজে, এই চাকরিতে আমি এসেছি, এবং আমাদের সঙ্গে যেসব বন্ধুরা থাকেন তারাও বাংলা গানকে পছন্দ করেন। আর ব্যাপারটাও একটা জায়গাতেই কারেন্ট এবং ট্রেন্ডি যে ইন্টারন্যাশনাল মিউজিকগুলি, সেটা হয়তো বা আমাদের ওই 30% রেশিওতে রাখতে হচ্ছে, বিকজ অফ আমরা শুধু এন্টারটেনমেন্ট না, আমরা তো আপডেটেড থাকতে চাই ওয়ার্ল্ড ওয়াইড। থ্যাংক ইউ জুয়েল। এবং না, এন্ড দ্যাটস পারফেক্টলি ফাইন, বিকজ আমরাও এখানে টপ 10 দেখাই, আমাদের মিউজিক বাজে লেটেস্ট মিউজিকে কি হচ্ছে সেগুলো আমরাই আমাদের দর্শকদেরকে দেখাই। জুয়েলের কাছে আবারও ফিরে আসবো, তবে আবারও আমরা চলে যাব কিছু কথা শুনবো। কথা হচ্ছিল যখন আমরা এই শোটা নিয়ে ডিসকাস করছিলাম, তখন অটোমেটিকলি প্রশ্ন এসছে ড্যান্স মিউজিক নিয়ে। আমাদের দেশে এমনিতেই ড্যান্স মিউজিক অনেক কম, এবং সেখানে যদি বাংলা ড্যান্স মিউজিক নিয়ে কথা হয় তখন তো আরও কম। আমরা কথা বলেছিলাম ডিজে রাহাতের সাথে, একটু দেখে আসি। আমার অবজারভেশনের জায়গাটা হচ্ছে আমরা যাদের সামনে প্লে করতে যাচ্ছি উনিও বাঙালি, আমি যে প্লে করছি আমিও বাঙালি, আমরা কথাও বলছি রেগুলার বাংলায়, কিন্তু আমাদের যেহেতু বাংলা অতগুলো গান আমাদের মানে রেডি নেই যে গানগুলো দিয়ে আসলে মানুষগুলোকে নাচানো সম্ভব, তো স্বাভাবিকভাবেই আমাদেরকে প্রচুর অন্যান্য ল্যাঙ্গুয়েজের গান বেশি প্রেফার করতে হচ্ছে বাজানোর ব্যাপারে। বাট আমি যেটা চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে সেটা হলো অনেক বাংলা গান নিজেই আমি চেষ্টা করছি প্রডিউস করতে একটু রিদমিক আকারে, সো দ্যাট আমাদের বাংলা গান শুনেও যাতে যে কেউ যে কোনো পরিবেশে থেকে একটু ডান্স করতে পারে। আমি অনেক রিমেক গান করার পাশাপাশি অনেক নতুন গান করছি, মৌলিক গান করছি। সেই গানগুলো যখন আমরা লাইভ শোতে প্লে করি তখন দেখা যায় যে মানুষ
খুব ইজিলি নিচ্ছে বিকজ অফ দ্য প্রেজেন্টেশন। কারণ ওই গানগুলোর মিউজিক ডিজাইনগুলো আমরা এমনভাবেই করছি যাতে ইন্টারন্যাশনাল যে কোনো ল্যাঙ্গুয়েজের গানের সাথে আমরা কম্পিট করতে পারি। ওদের সাউন্ড ডিজাইনিংগুলো যেমন আমাদের বাংলা গানগুলোকে আমরা চেষ্টা করছি ওই ধরনের করেই ডিজাইন করে প্রেজেন্ট করতে, সো দ্যাট গান নতুন না রিমেক এটার চেয়ে মানুষ এখন বেশি খেয়াল করছে মিউজিক্যালি বা সাউন্ডগতভাবে জিনিসটা কেমন। সো আমার মনে হয় আমাদের নতুন গানগুলো খুব বেশি সময় লাগবে না যে ইন্টারন্যাশনাল যে কোনো ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমাদের দেশের বাংলা গানের অরিজিনাল গানগুলো, নতুন গানগুলো, মৌলিক গানগুলো পাশাপাশি জায়গা করে নেবে। লিসেনারদের মধ্যে হিন্দি গানের তো একটা ডিমান্ড আছে বাংলাদেশে, বিকজ বাংলাদেশ তো আসলে মানে সবার মধ্যে হিন্দি গান অনেক বড় একটা ব্যাপার, সবাই পছন্দ করে, সবাই শুনে। বাট এটাও ঠিক যে FM রেডিওর গুলা জন্মের পর থেকে কিন্তু বাংলা গানের ডিমান্ড অনেক বেড়ে গেছে। বাট এর মানেই না হিন্দি গানের ডিমান্ড নাই হয়ে গেছে, বাট বাংলা গানের ডিমান্ডও অনেক গুণ বেড়ে গেছে। বাট হিন্দি গান অবশ্যই শুনতে চায় মানুষ। সত্যি বলতে গেলে সাউন্ড কোয়ালিটি ওয়াইজ তো অনেক কেসে আসলে ইন্ডিয়ান গানগুলি সুপিরিয়র। এটা এখন হয়তো ইন্ডিয়ানদের মানে ম্যাক্স 100% যেই কোয়ালিটি প্রোডাকশন হয় আমাদের অনেক প্রডিউসার সিঙ্গার ওই লেভেলেই করে, কিন্তু ওভারঅল কোয়ালিটিটা হয়তো পুরো 100% ওই লেভেলের মতো হয় না। সো সত্যি বলতে গেলে কোয়ালিটি একটু সুপিরিয়র বলতে পারেন। সত্যি বলতে গেলে কিন্তু হিন্দি গানের রিকোয়েস্ট তেমন একটা পাই না। মানে আমি আমার রেডিও ক্যারিয়ারে আমি আসলে সবসময় বিশ্বাস করি যে হিন্দি ইংলিশ সব রকম গানই থাকা উচিত, বিকজ লিসেনারের একটা লাইফস্টাইল চয়েস রেডিও। সো ও যেটা চায় ওটা থাকা উচিত। বাট এটাও আমি মনে করি যে বিদেশি গান ইংলিশ বা হিন্দি গান থাকলে আসলে বাংলাদেশের কোয়ালিটি, গানের কোয়ালিটি অনেক বাড়ে, এবং ওইটাই হয়েছে যে শুরুর দিকে যখন আমরা হিন্দি গান প্লে করতে শুনতাম রেডিওতে তখন মানুষ ওগুলাই শুনতো। বাট যত দিন গেছে হিন্দি গান থাকা সত্ত্বেও বাংলা গান মানুষ শুনতে চায়, এবং এইটাই বাংলা মিউজিকের একটা হিউজ অ্যাচিভমেন্ট। এবং আমার মনে হয় এই অ্যাচিভমেন্ট বা এই স্ট্যান্ডার্ড যে বেড়েছে এটার পিছনে কিন্তু এইটারই রোল ছিল যে ওদের হিন্দি গান ইংলিশ গানের সাথে ফাইট করেই কোয়ালিটি রেইজ করতে হয়েছে। এবং আমি আমার রেডিও ক্যারিয়ারে সত্যি বলতে গেলে তেমন রিকোয়েস্ট পাই নাই। এবং আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই যে প্রতি 10টা লিসেনার রিকোয়েস্টের মধ্যে 7টা গানের রিকোয়েস্টই থাকে বাংলা গানের জন্য, হয়তো 2টা গান থাকে হিন্দি গানের জন্য, 1টা গান থাকে ইংলিশ গানের জন্য। ধন্যবাদ, দ্যাটস ওয়ান্ডারফুল। আমরা অনেক কিছু শুনে ফেলেছি, তবে একটা বিরতিতে চলে যাব সংবাদ সর্বশেষের বিরতিতে। ফিরে এসে অনেক ডিসকাশন আছে, আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। সংবাদ সর্বশেষ থেকে ফিরে এলাম মিউজিক বাজ অনুষ্ঠানে। চমৎকার ডিসকাশন হচ্ছিল, অফেয়ার ডিসকাশন, যেটা অন এয়ার হওয়া খুব জরুরি। আমরা এই ডিসকাশন গুলোই চাই, এবং আগে বলবো আমরা কিছুক্ষণ আগে যেটা এসে ডিজে রাহাতের কথায় যেমন এসছে যে এখন ডান্স মিউজিক হচ্ছে বাংলায়, এবং চেষ্টা করা হচ্ছে, এক্সপেরিমেন্ট হচ্ছে, এবং এক্সপেরিমেন্ট একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে ভালো কিছু হবে, কিছু খারাপ হবে। অফেয়ারের যে মূল ডিসকাশনটা শুরু হয় শাফিন ভাই থেকে, এন্ড শাফিন ভাই ওয়াজ টকিং অ্যাবাউট কন্টেন্ট। প্লিজ তার আগে একটু ডিজেটা টাচ করি। আচ্ছা প্লিজ প্লিজ। ডিজেদের কাজ হচ্ছে, তাদেরও অনেক ক্রিয়েটিভ কাজ আছে। কেন বাংলা গানকে ডান্স ফিলে নেওয়া যাবে না, যদি তাদেরও একটা মার্কেট আছে, তাদের একটা অডিয়েন্স আছে। আমি ঢাকা শহরের, আমরা সকলেই এখানে বহু পার্টিতে গেছি, যাই নাই? ওকে, সেখানে কেন ডিজেরা 99% আগে হিন্দি রিমিক্সে যায় যত দ্রুত সম্ভব। এমন বহু শো আছে যেখানে লাইভ বাজিয়েছি, পরে হয়তো ডিজে লেট নাইটে বাজিয়েছে, অথবা শুধু একটা পার্টিতে গেছি যেখানে ডিজের হাতে মিউজিকটা। আমি যদি ইন্ডিয়ান রিমিক্স বাজাতে পারি, যেটা ডান বাই অ্যানাদার ইন্ডিয়ান ডিজে, তার মিক্সটা আমি এখানে বসে বাজাচ্ছি, আমাদের ডিজেরা কেন আমাদের বাংলা গানগুলিকে রিমিক্স করে ডান্স ভার্সনে নিতে পারবে না? ইট ইজ ডেফিনেটলি পসিবল। সো আমাদের মন মানসিকতার দিকে আগে নজর দিতে হবে, যে আমরা আগে সহজ, একটু আগে বাপ্পা যেটা বলছিল, সহজ অপশনে যাওয়ার চেষ্টা করি খুব তাড়াতাড়ি। ইজি অপশন, আই হ্যাভ এ রেডিমেড প্রোডাক্ট, ইন্ডিয়ান রিমিক্স আছে, লাগাও ডিস্ক, বাজায় দাও, এবং মানুষ শোনে। আস্তে আস্তে সবারই তো একটা দায়িত্ব আছে। আমরা যারা ইন্ডাস্ট্রিতে অনেক দিন আছি,
এখন ডিজেরাও একটা বড় রোল প্লে করছে অনেক বড় মিউজিক role play ইন্ডাস্ট্রিতে, করছে। ওকে, তাদেরকে আমরা ইগনোর করার কোনো স্কোপ নাই, তাদের হাতে অডিয়েন্স আছে, Right. দেয়ারফোর তাদের একটা রেসপন্সিবিলিটি এখানে হাতে আছে। মানে এবং এখানে করছে, সবাই বলতে পারবে শাফিন ভাই হাবিব করছে। আমি যেমন রাহাত করছে প্রসঙ্গে আমি জানি, রাহাত কিন্তু প্রচুর আমাদের চেষ্টা প্রচলিত করছে। বাংলা গান Exactly. বাংলা ওগুলোকে ও পুরনো মানুষের পুরনো সামনে ফিল্মের গান introduce নিয়ে করছে। সবকিছু করছে কিন্তু আরো রাহাত কেন, আরো 2-3 আরো অনেকে করছে, Exactly. আরো অনেকে করছে। অনেকের এগিয়ে আসতে হবে। আরো Which is good. অনেকেরই এগিয়ে Very আসতে হবে। অ্যান্ড দেন কন্টেন্টের ব্যাপারে যেটা বলছিল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা খুব সহজে প্রোডাকশন কোয়ালিটি নিয়ে কথা বলি, টেকনোলজি নিয়ে কথা বলি, রেকর্ডিং এর কোয়ালিটি নিয়ে কথা বলি। আমার অ্যাজ অ্যান ওল্ড স্কুল পারসন, আমি ধরে নিচ্ছি যে আমি আমার ট্রেনিং অন্যরকম, আমার চিন্তা ভাবনা অন্যরকম। সো আমি মনে করি দ্য কন্টেন্ট হ্যাজ টু বি গুড। তার মানে প্রথম কথা হচ্ছে গানটা ভালো হতে হবে, Right. এবং এটার আমি প্রমাণ সহকারে বলে দেবো যে আজকেও কেন বাংলা গানের শ্রোতারা 1940 দশকের গান, 70 দশকের বাংলা গান কেন চলে, কেন শুনতে চায়, শুনলে কেন অ্যাপ্রিসিয়েট করে তো বিকজ গানটা ভালো। এখন এই গানগুলির কথা যখন আলাপ করব, তখন কি রেকর্ডিং কোয়ালিটি নিয়ে আলাপ করব, না কোন টেকনোলজিতে রেকর্ডিং করেছিল সেসব নিয়ে বিশ্লেষণ করব? নো, করব না। ইফ দ্য সং ইজ গুড, আমি মনে করি এই গানটা মানুষের কাছে পৌঁছাবে। মানুষ এত টেকনোলজি নিয়ে চিন্তা করে না গান শোনার সময়। Right. দে আর নট থিঙ্কিং অফ আরে বাবা এটা কোথা থেকে বেরিয়েছে এই আওয়াজটা, দে আর নট Yeah, থিঙ্কিং লাইক দ্যাট, exactly. দে আর থিঙ্কিং অফ দ্য টিউন এন্ড দ্য লিরিক্স, দে লাইকিং দ্য সং, দ্য ডেলিভারি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শাফিন ভাই, আমি সুতরাং একটু ইন্টারাপ্ট করছি আপনার foremost, ব্যাপারটাতে, হ্যাঁ। যে আমাদের বর্তমান যে সিচুয়েশন, আমাদের টিভিতে বা অনলাইনে গেলে এত বিদেশি চ্যানেলের প্রভাব বেশি, যে কারণে কিন্তু আগের দিনে গানগুলো কিন্তু একটা আমরা শুনতাম ক্যাসেটে বা কালেকশন করে যেভাবে হোক, বা টিভিতে একটা চ্যানেলই ছিল। এখন কিন্তু আমাদের ফাইট করতে হচ্ছে সারা ওয়ার্ল্ডের সঙ্গে, যে কারণে আমাদের ভালো গান করলেও কিন্তু আমরা অনেক চেষ্টা করে অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারছি না অনেকখানে। এটা কিন্তু একটা পয়েন্ট আমার মনে হয়। ভিডিও কন্টেন্টও তো একটা ফ্যাক্টর হয়ে গেছে। টেকনোলজি সংক্রান্ত না না না, আমি বলছি ভালো কন্টেন্ট করলেও অনেক ক্ষেত্রে সেগুলো পৌঁছানো যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। রাইট, অনেক কন্টেন্ট হারিয়ে যাচ্ছে, তাই বলছি। তোমার প্রশ্নটা বুঝতে পারছি। এটা হচ্ছে নীতিমালার অংশের মধ্যে পড়ে। Right. অনেক কিছু মিলিয়ে একটা মিউজিক ইন্ডাস্ট্রি। তুমি আমি ক্রিয়েটিভ মানুষ হিসাবে, এখানে আমরা 4 জন ক্রিয়েটিভ মানুষ হিসাবে অনেক ভালো গান তৈরি করে আমরা তুলে ধরছি মানুষের সামনে। এখন মানুষ কতটুকু শুনবে বা শুনবে না, সেখানে তোমার প্রশ্নটা আসে যে যেহেতু অনেক Options চ্যানেল, আছে। ইন্টারনেট, ইউটিউব ইত্যাদি মানুষের সামনে আছে, তাহলে আমারটা শোনাবো কিভাবে? তখনও কিন্তু গানের কোয়ালিটির উপর অনেকটা দায়িত্ব পড়ে। 1, 2 নম্বর, নীতিমালার কথা কোথায়? আমার দেশে এতগুলো বিদেশি চ্যানেল চলে, হাউ কাম পাশের দেশে আমার দেশের কোনো চ্যানেল চলে না? এক সময় পাশের দেশ আমাদের বসে থাকতো। নাটক দেখার জন্য বসে থাকতো। আগ্রহ নিয়ে বসে থাকতো, ঘটি বাটি লাগিয়ে, মনে আছে সেই সময়টা? রাইট? বসে থাকতো, অপেক্ষায় থাকতো। গামলা। এটা বন্ধ হলো কিভাবে? বিকজ দে আর ক্লেভারার দেন ইউ এন্ড আই। Exactly. আই এম টেলিং ইউ, নীতিমালার দিক থেকে, পলিসিগত দিক থেকে তারা আমাদেরকে বন্ধ করতে পেরেছে, আমরা তাদেরকে বন্ধ করতে পারি নাই। সো আমরা No protection. থ্যাংক ইউ শাফিন ভাই। আসলে ডিসকাশন অনেক দূর এগিয়েছে, তবে আরেকটি বাইট আমরা শুনবো, এবং সেটি হচ্ছে আমাদের সবার পছন্দের মানাম ভাই। ওনার কাছে আমরা গিয়েছিলাম, তবে একটু জানিয়ে রাখি যে দিস was actually shot way before, I think 1.5-2 মাস আগে, definitely not after the incident, the sad incident that happened to his family. জহিনকে মনে করছি, তাকে স্মরণ করছি এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একটু মানাম ভাইয়ের কথাগুলো শুনে আসি। To be very honest, India has got good quality of music composers and musicians over there, and plus lyricists. এবং they have got a very big music industry, a film industry, which has been working in a very big way from the very beginning. And that's the main reason they have got more skilled people there to create or to cut and paste or copy whatever they do. There are history of list of songs where most of the songs, those which are popular in Hindi cinema, these are from different area of the world. Popular kono gaan ke they have picked, altered and dubbed it in Hindi. That's how we have found so many big Hindi songs. ওইটা একটা কারণ হচ্ছে, কারণ পপুলার জিনিসগুলোকে, যেগুলো খুব বেশি পপুলার সারা ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলোকে তারা পিক করে নিয়ে সেটাকে হিন্দিতে মোল্ড করে ফেলে। তো আমরা তো আর সবগুলো শুনি নাই, সো আমরা হিন্দিটা শুনে মনে করছি আরে কি সুন্দর করেছে গানটা।
ওই ক্যাচি, যেটা ক্যাচি এক জায়গায় সেটা সারা পৃথিবীতেই ক্যাচি। হ্যাঁ, দ্য বেস্ট এক্সাম্পল হচ্ছে লাম্বাডা, লাবাম্বা। আমি হিন্দি মিউজিককে খারাপ বলছি না, কারণ হিন্দিটা হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ, যেমন ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, সেরকম হিন্দিও একটা ল্যাঙ্গুয়েজ। কোনো কিছুই কিন্তু আমাকে টেক ওভার করে নিচ্ছে না। দ্য কালচারাল ব্যাপারটা যেটা নিয়ে আমাদের মধ্যে ক্ল্যাশটা হচ্ছে, আমাদের দেশে কোনো ওয়েস্টার্ন কালচার কিন্তু ডমিনেট করে না। আমরা গানটা শুনি কিন্তু কালচারালি ডমিনেটেড না। তো বাংলাদেশের মতো সামঞ্জস্যতা বা সিমিলারিটিস কোথায় কোথায় পাচ্ছি আমরা? এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে হিন্দিতে ইন্ডিয়ানরা আমাদের মতোই, পাকিস্তানিরা আমাদের মতো, নেপালিরা আমাদের মতোই। আমরা একইভাবে আমাদের আচার আচরণ ব্যবহার সব বডি ল্যাঙ্গুয়েজ একই রকম। তো এইখানটায় গিয়ে যেটা প্রবলেম হচ্ছে, আমার যে স্বকীয়তা সেটা ওভারটেকেন হয়ে যাচ্ছে উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ফিল করি, অনেকে ফিয়ার করি। তো আমাদের দেশের গান আমরা প্রায় শুনি, কিন্তু আমরা একটা এফএম কালচারে চলছি। তো অনেকে মনে করি এফএম কালচারের মাধ্যমে শুধু হিন্দি গানই শুনছি। অ্যাকচুয়ালি হিন্দি গান শুনছি গুটি কয়েক লোক। আমাদের এতগুলো টেলিভিশন চ্যানেল, এতগুলো রেডিও চ্যানেল, সেখানে কিন্তু হিন্দি গান বাজে না, এই এফএমের মধ্যেই বাজে। হ্যাঁ, বাংলাদেশের বেতারে তো হিন্দি গান বাজে না, টেলিভিশনগুলোতে তো হিন্দি গান বাজে না। তো এগুলো সারাদিন কিন্তু এগুলোই দেখছে ঘরের লোকজন। আমাদের এখন গিয়ে যেটা হয়েছে, ফিল্মিক একটা রিভলিউশন হওয়াতে সেখানে কিছু নতুন জেনারেশন থেকে ইনপুট ঢুকেছে, তাতে করে গানের ফ্লেভারটা বদলে গেছে। এখন আমরা এফএম কালচারে যারা বাংলা গান শুনছি, তারা কিন্তু কম্প্যারিজন করে দেখছি যে না, হিন্দি গানের পাশে বাংলা গানটাও কিন্তু দেখতে শুনতে খারাপ লাগে না। একটা প্রোডাক্ট বানানোর পরে এটাকে মার্কেটিং করতে হয়। মার্কেটিং করার অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলো এখন প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই লাগে। এটা কালচারের জন্যও লাগে, আর্টের জন্যও লাগে। আমি একটা গান বানিয়ে বাসায় বসে থাকলাম, আমি কোথাও গেলাম না, কাউকে শোনালাম না, বিক্রি করার চেষ্টা করলাম না, কোথাও প্রচার পেল না, ওই গানটা কে শুনবে? এটাকে প্রচার বা প্রসার করা আমার একলার পক্ষে সম্ভব না। সো আমাকে একটা হাবে পাড়া দিতে হবে। দেয়ার হ্যাজ টু বি অ্যান হাব, a group of people, those who will be managing artists, managing materials, and they will be selling it. বাংলাদেশে যদি এখন এরকম একটা এভিনিউ ক্রিয়েট না করা হয়, যারা একটা আর্টিস্টকে বিভিন্ন জায়গায় ম্যানেজ করবে। একটা শিল্পী নতুন হয়েছে, ওখানে কিন্তু রাস্তার থেকে শিল্পী উঠে আনছে না। ওরা করলো কি, ওরা বিভিন্ন রকম রিয়েলিটি শোর মাধ্যমে শিল্পীদেরকে উঠিয়ে এনেছে। আজকে যারা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান গাচ্ছে, নতুন জেনারেশন, তারা কিন্তু পিকড বাই দ্য মিডিয়া। মিডিয়া কিন্তু পিক করেছে। আমাদের দেশেও কিন্তু পিক করা হয়েছে, কিন্তু এগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন? বিকজ রং পিক। আজকে আমাদের ক্রিকেটের এই ইম্প্রুভমেন্ট কেন? বিকজ এখানে পয়সা ঢালা হয়েছে। ওই ক্রিকেটারকে স্টার ফিল করানো হয়েছে। হি বিকেম এ স্টার, হি হ্যাজ দ্য কোয়ালিটি। অল ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু হ্যাভ আ নিউ প্ল্যাটার। আমাদের দেশে কিন্তু মারাত্মক মারাত্মক ট্যালেন্টেড শিল্পী আছে, কম্পোজার আছে, সিঙ্গার আছে, কিন্তু এরা প্রপারলি প্লেটেড না। আমাদের 25শে আমাদের একটা প্রোগ্রাম আছে, স্বাধীনতা দিবসের উপর একটা প্রোগ্রাম হবে আমাদের ক্লাবে। ইভেন্ট কোম্পানিকে বলা হলো, ইভেন্ট কোম্পানি কী করলো? হ্যাঁ, আপনারা ইয়ে কেনেন, মাইলস কেনেন, জেমস কেনেন, এ কেনেন, বা বিশ্বজিৎ কেনেন, আরও তো শিল্পী আছে। ও তো জানেও না, তো ওকে জানাবে কে? সো তাদের কাছে একটা লিস্ট থাকতে হবে। এই লিস্টটা কে পাঠাবে যে এই শিল্পী অ্যাভেলেবেল? আমাদের রিয়েলিটি শোর শিল্পীদের নিজস্ব কোনো অ্যালবাম আজ পর্যন্ত হিট হয়নি, বের হয়নি, কেউ সাকসেসফুল না, তারা কাভার সঙ্গই করে যাচ্ছে। দু একজন বের করেছে, বাট ইটস নট দ্যাট সিগনিফিকেন্ট, ওরকম বলার মতো কোনো কিছু করেনি। ওয়াই? নাও দ্য পয়েন্ট, দ্য ওয়াই ইজ দ্যাট ওই যে কন্ট্রিবিউটিং ব্যাপারটা নাই। দে আর গোয়িং টু সামবাডি হু ইজ ইনএক্সপিরিয়েন্স। ওর মতো একটা শিল্পীকে কীভাবে কমার্শিয়ালি সাকসেসফুলি কাজে লাগাতে হবে সেটা সে জানে না। ইউ সি, দ্য মেইন পয়েন্ট ইজ ইউ নিড সং। মানুষ কিন্তু গানটা শুনবে। এই যে আমি এত সাউন্ডের কথা বললাম, কোনো শ্রোতা কিন্তু এটা বোঝে না। শ্রোতা বোঝে ডুগি তবলার আওয়াজটা ঠিক আছে কিনা, আর গলাটা টনটানা হতেছে কিনা, বাস। ও গলা, গানের কথা এবং সুর শুনতে পাইলেই হইল, গলার টোনটা শুনতে ভালো লাগে কিনা, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আমরা যারা মিউজিক করি, যারা মিউজিক বুঝি, তারা অ্যারেঞ্জমেন্ট সাউন্ড টাউন গেলে মাথা ঘামায়। এটা কিন্তু পাবলিকের মাথা ঘামানোর বিষয় না, পাবলিক জানতেও চায় না।
পুরো অনেক অনেক কথা উঠে এসছে এবং আই থিংক উই ক্যান কন্টিনিউ দ্য শো দ্য এন্টায়ার শো with this, উইথ দিস ওয়ান্ডারফুল interview. It's ডিসকাশন fantastic যে এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি থেকে যে কথাগুলো প্রত্যেকটার কিন্তু ভ্যালু আছে। আমরা যা আলাপ করছি এবং বাইরে থেকে যারা জয়েন করছে প্রত্যেকের কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে ইনপুটগুলি দিচ্ছে ইটস অল ভেরি ইম্পর্টেন্ট। মানু ভাই কিন্তু ওই কথাটা কিন্তু আবারও রিপিট করলেন জি। যে আলটিমেটলি গানটা হচ্ছে মূল, গানটা হচ্ছে মূল। দ্য কন্টেন্ট। কিন্তু একটা পয়েন্ট যেটা আমি মানাম ভাই বললেন যে নতুন শিল্পীরা এগিয়ে আসতে পারছে না, এটার মধ্যে মানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে আমি মনে করি। কারণ নতুন শিল্পী একটা অ্যালবাম করবে বা একটা গান করবে, ভালো কোনো কম্পোজারের সাথে কাজ করবে, এটা বিশাল একটা খরচের বিষয়। তারপরে ওটাকে ভিডিও করতে হবে এখন, অফ কোর্স আর ইউটিউবে আসতে হবে। তো এই একটা নতুন নান করা শিল্পীর কাছে কিন্তু এতগুলো টাকা থাকে না, যে কারণে অনেক ট্যালেন্টেড শিল্পী কিন্তু ফ্রন্টে আসতে পারছে না, আমরা চিনছি না অনেকে। এটা একটা পয়েন্ট কিন্তু আমরা এটা অবশ্যই এটা নিয়ে একটা চমৎকার ডিসকাশনে না, কিন্তু আমি তার আগে একটা ছোট্ট কথা বলি। না না, বিফোর ইউ, ইন্ডিয়া এত বড় মার্কেট, আমাদের থেকে 10-20 গুণ বেশি মার্কেট, তো ওখানে তো 80% গান অরিজিৎ সিং এ গাচ্ছে। What will you say to that? রাইট রাইট 80% ফিমেল গান শেয়ার করছে। মানামের কথাটা, দে হ্যাভ আ স্ট্রাকচার, একটা বেশ কিছু কম্পিটিশন তারা চালিয়ে যাচ্ছে সারা বছর ধরে, খুব হাই কোয়ালিটির কম্পিটিশন, যেখান থেকে আর্টিস্টরা বেরিয়ে আসছে। অরিজিৎ ব্যাকগ্রাউন্ড চেক করে দেখো, হি ইজ ফ্রম আ কম্পিটিশন। But I know he is, but then where is the কোনটা others? সারেগামা বা সামথিং? Where are the others? There are আমরা many ব্যাক করবো, competitions. আমাদের একটা ব্রেক নিতেই হচ্ছে। এই ডিসকাশন আমরা কন্টিনিউ করবো আফটার দ্য ব্রেক। প্লিজ আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। যেটা হচ্ছে যে অফের আরো অনেক ডিসকাশন হচ্ছে, যেটা সব সবসময় আমরা বলে থাকি এই জন্য আমি ডিসকাশন ইজ বললাম, অলওয়েজ সবসময় এক্সাইটিং। বলবেন আমরা অফের অফিয়ারে বলবো, আমরা আলোচনা তাহলে করবো। আমাদের আসল কথাগুলি বের হবে। তোমরা যেটা করবে অফেয়ারের ডিসকাশনটা লুকা লুকা আমাদেরকে বলবে না, ক্যামেরা রেকর্ড রেকর্ড করে হচ্ছিল বলবে। কিন্তু আমরা এটা যদি আপনারা আসল ইনফো চান। এনিওয়ে আমরা একটু ডিসকাশনে আবারও ফিরে আসি। বেশ কিছু কথা যদি ঘুরে ফিরে সবার গুলোই আমরা বাইরেগুলো চিন্তা করি, যেমন আর্টিস্ট ব্র্যান্ডিং এর একটা বিষয় চলে এসেছে। যেমন আর্টিস্টকে অনেকে চেনে না, যেটা একটু আগে মানাম ভাইও বললেন যে নতুন নতুন আর্টিস্টদেরকে তো প্রেজেন্ট করতে হবে, দে হ্যাভ টু বি প্লেটেড, দ্যাটস দ্য এক্সাক্ট ওয়ার্ড হি ইউজড। এজেন্সি নেই হ্যান্ডেল করার জন্য আর্টিস্টগুলোকে। এবং আরেকটি কথা এসেছে যে নতুন আর্টিস্ট যারা এখন আসছে তারা অনেকেই, যেটার সাথে বাপ্পাদার সাথেও কিছু নয় কথা হয়েছিল, সবাই কভার করছে, নিজের গান করছে না। অনেকগুলো বিষয় কিন্তু আছে এবং ল্যাকিংগুলো কিন্তু আমাদেরই। আমি অন্য দেশের, তাদের সিস্টেম অনেক সুন্দর, তারা সুন্দর করে কাজ করছে, এটা হ্যাটস অফ টু দেম, বাট আমাদেরই ল্যাকিং কিন্তু ঘুরে ফিরে এটাই মনে হয় আছে কিছুটা। এই যে আমরা তাই মানব ভাই যে অনেকখানি বললো যে হাব, একটা হাবে ট্যাপ করতে হবে একটা artist, এই বিষয়টা তো মানে আমরা এখনো মনে হয় না সেখানে যেতে পেরেছি আমরা। এটা কি, তুমি কি বলবে? আমি যেটা বলবো যে আমাদের বাংলাদেশে যেটা মেইন সমস্যা, ক্রাইসিস যে ভুগছে যে শিল্পীরা, কপিরাইট অ্যাক্টে। এই কপিরাইট নিয়ে টোটাল মানে মেন যে কোনো গান যদি হিট করেও যায়, এটা রয়্যালিটিটা কিন্তু শিল্পী পাচ্ছে খুব সামান্য। ওই প্রপার অ্যামাউন্টটা যদি পেতো একটা শিল্পী, তাহলে কিন্তু সে একটা বেটার প্রোডাক্ট চিন্তা করতে পারতো। তো ওটা কিন্তু এনাফ না শিল্পীর জন্য। তো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সবসময় থাকছে। আমি এটাই বারবার বলছি যে পয়সাটা মূল আমাদের ক্রাইসিস ইন্ডাস্ট্রির জন্য। আর মেইন পয়সাটা থার্ড পার্সন নিয়ে যাচ্ছে, থার্ড পার্টি নিয়ে চলে যাচ্ছে। এই কপিরাইট নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, শাফিন ভাইরা করছেন, এখন আমরাও করছি, কিন্তু আমরা সরকারের কোনো উদ্যোগ পাচ্ছি না। অনেকবার বলেছি, কিন্তু আবারও বলবো এবং আমরা চেষ্টা করব নেক্সট টাইম হয়তো বা আমাদের এই আমি চাই এই অনুষ্ঠানটা একটি এপিসোড না, আরো অনেকগুলো এপিসোড নিয়ে আমরা ফলো আপ এপিসোড হোক একটা করা উচিত আমরা চাইবো, এবং সেখানে হয়তো সরকার পক্ষ থেকে কাউকে আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের, এবং আমরা সেটা চেষ্টা করব। এবং এখানেই হয়তো বা আমরা ফিল করেছি যে আমাদেরও একটা দায়িত্ব আছে, কারণ আমরা একটা টিভি শো করি, শুধু এন্টারটেইনমেন্ট না, আমাদেরও হয়তো কিছু দায়িত্ব আছে বলেই বাংলা গানগুলোকে নিয়ে কিভাবে চিন্তা করা যায় সেই চিন্তার জায়গা থেকে হয়তো আজকে এই শোটা অর্গানাইজ করা। একটু জুয়েলের কাছে যাব, তারপরে আবারও ফিরে আসবো। জুয়েল, আলিফ, কোনো কিছু জিজ্ঞেস করবার থাকলে উত্তর দিতে পারি, বিকজ আজকে না কিছু আসলে নিজে থেকে বলতে চাই না, কারণ আজকের এপিসোডটি একেবারে অন্যরকম একটি এপিসোড। এবং আজকে যেই ছোট্ট বাবুটি, ছোট্ট ছেলেটি, ছোট্ট মেয়েটি বাবা মায়ের হাত ধরে গানের স্কুলে যাচ্ছে, ওর জন্য এটা আর্কাইভ করে রাখা হোক এবং আর্কাইভ হয়ে থাকবে।
কারণ ও বুঝতে পারবে যে বাংলা মিউজিকটা কি এবং আমার দায়িত্বটা কি আসলে অডিয়েন্সের কাছে আমি যখন গান করব। সো এটাই। আর আজকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। গানের রিকোয়েস্ট খুবই কম পেয়েছি, আমি খুশি এবং একের সঙ্গে একটু আশ্চর্য হয়েছি যে এমনিতে সবার প্রিয় সিঙ্গারকে যখন দেখেন অনেক গানের রিকোয়েস্ট আসে, কিন্তু আজকে সবাই বুঝতেই পেরেছেন যে আজকে গান আমরা তাদের কাছ থেকে কথাগুলি শুনতে চাই এবং আজকে এই টপিকটাকে নিয়ে আসবার জন্য অনেকে আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। এটাই। আর আপাতত এটুকুই, আর দেখা যাক এরপরে আরো অনেকের কথা শুনতে চাই, আসলে আজকে শুধু শুনতে ইচ্ছে করছে। ধন্যবাদ জুয়েল। ধন্যবাদ। ওয়েল, এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের একটা তো হচ্ছে যে নীতিমালার কথা বারবার চলে এসছে সেখান থেকে, এবং পাইরেসি কিভাবে রোধ করা যায়, কিভাবে কপিরাইট ইস্যু রিজলভ করা যায়, এই বিষয়গুলো কি ঠিক হয়ে গেলে কি এভরিথিং উইল ফল ইনটু প্লেসেস? শাফিন ভাই, এটা কি মনে করেন? আমার মনে হয় আজকের আলাপে এতগুলো বিভিন্ন বিষয়ে আলাপ না করাই বেটার। আই থিঙ্ক ইউ ক্যানট রিজলভ এনিথিং। তো আমি মনে করি যেন কপিরাইট ইস্যুটা একটা সাবজেক্ট যেটা নিয়ে তুমি 2-3 ঘন্টা আলাপ করতে পারো। তো ওটার মধ্যে যদি আজকে না ঢুকি, তোমাদের মূল বিষয়টা ছিল আমি যতদূর বুঝি যে বাংলাদেশের মিউজিককে কিভাবে আরো ইন্টারন্যাশনালাইজ করা যায়, বিদেশের মার্কেটে নিয়ে যাওয়া যায়। আমরা যদি ওই থিমের মধ্যে থাকি তাহলে আমি মনে করব যে সুযোগ আগের থেকে অনেক বেশি বিদেশে শ্রোতাদেরকে, মানে তোমাদের যদি চিন্তা করা হয়েছে বাংলাদেশের এখন পৃথিবীর সব জায়গাতে আছে, যার জন্য আমরা ট্যুর বা কনসার্ট করতে যাচ্ছি, এই ডাকটা পড়ছে। সুতরাং বাংলা গান কিন্তু বিদেশের মাটিতে পৌঁছেছে, ডিমান্ড আছে, যেতে হচ্ছে, পারফর্ম করতে হচ্ছে। সেটা কিভাবে হলো? সেটা হলো বিকজ আমাদের গান অতখানি তাদের ভালো লেগেছে বলে বারবার শুনতে চাচ্ছে। এখন কথা হলো তাহলে আমরা বিদেশি শ্রোতা তৈরি করতে পারবো কিনা। সেইটা যদি করতে হয়, যেভাবে ল্যাটিন মিউজিক আমরা ল্যাঙ্গুয়েজ না বুঝলেও সবাই এনজয় করে, আমার মনে হয় বিষয়বস্তুর মধ্যে ফান্ডামেন্টাল জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের এই মাটির, এই এলাকার মূল সঙ্গীতটা কি আসলে। সেটা যদি লোকসঙ্গীত হয়ে থাকে তাহলে সেটাই একমাত্র নিয়ে আমরা বিদেশে যেতে পারি। তা না হলে বাকি সব তো মিশ্রিত জিনিস। হোয়াট উই আর ডুইং ইজ আ মিক্সড কন্টেন্ট অফ সারা পৃথিবীর জিনিস থেকে সম্মিলিত ভাবে একটা গান বা মিউজিক আমরা দাঁড় করাচ্ছি। হোয়াট ইজ টোটালি অরিজিনাল, আমাদের টোটালি অরিজিনাল ইজ দ্য ফোক মিউজিক। এটা যদি এটা পছন্দ হবেই যে কারো কাছে সেটা বলছি না, কিন্তু যদি বিদেশি শ্রোতা ক্রিয়েট করতে চাই, দিস ইজ দি অনলি অরিজিনাল মিউজিক দ্যাট ইউ হ্যাভ, যেটা নিয়ে বিদেশে তুমি কোলাবোরেশনের মাধ্যমে, মডার্নাইজেশনের মাধ্যমে তুলে ধরলে যদি পছন্দ হয় তাহলে সেটা পাবে। কিন্তু আদারওয়াইজ বাংলাদেশি শ্রোতার তো সংখ্যা কম না, পশ্চিমবঙ্গ সহকারে মিলালে বাঙালি শ্রোতার সংখ্যা তো কম না। তো আমরা তো এটার মধ্যেই চালিয়ে যেতে পারি। আমরা যে ইন্ডিয়ান মিউজিক নিয়ে এত কথা বলছিলাম, তাদের কোন মিউজিক বিদেশিদের শ্রোতা ক্রিয়েট করেছে? নো, কারণ ভারতীয়দের সংখ্যাই এত সারা পৃথিবীতে যে তার ইন্ডাস্ট্রিটাই বিগ এনাফ যে সেটা নিয়ে সে অনেক বড় হতে পারে, টিকে থাকতে পারে। সো দ্যাটস গুড এনাফ। যার যেটা ভালো লাগে সেটা শুনবে, কিন্তু আমাদের মনে করিয়ে দিলাম যে অরিজিনাল মিউজিক ইজ দ্য ফোক মিউজিক। এটা তো শেষের কথা ছিল। এনিওয়ে, একটা ব্রেক নিচ্ছি, সাথে লাস্ট ব্রেক। We're back এবং আমাদের হাতে একদম কম সময় আছে। আজকে আমাদের আসলে আরেকটু সময় নিয়ে বসা উচিত ছিল, at least 2 hours। এবারের অফার তো বিক্রয়টা সবচেয়ে বেস্ট। আমরা শেষের দিকে আছি, খুব কুইকলি আগে জুয়েলের কাছ থেকে গুড বাই শুনবো এবং তারপরে ফিরে আসবো। জুয়েল, অনেক অনেক ধন্যবাদ। আজকে যে 4 জন প্রিয় মানুষ এসেছেন আমাদের অতিথি হয়ে, অনেক ধন্যবাদ। আজকে অনেক ডিসকাশন, সত্যি আমি যেটা বলছিলাম আর্কাইভ হয়ে থাকবে, এবং একই সঙ্গে যেসব বন্ধুরা আমাদেরকে দেখেছেন, শুনেছেন, লিখেছেন, অনেক ধন্যবাদ। কিন্তু আমি অফ এয়ার ডিসকাশনগুলো খুব মিস করেছি, এটা আমার একটু খারাপ লেগেছে। আবার দেখা হবে আগামী কোনো একটা এপিসোডে, এবং লিসনার্স ভিউয়ার্স কাল একই সময় আবার কথা হচ্ছে মিউজিক বাজে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জুয়েল। একদম শেষের দিকে আছি, জাস্ট ওয়ান লাইন করে করে শুনবো। হাবিব ভাই, জাস্ট এনিথিং দ্যাট ইউ হ্যাভ টু সে। আমাদের লাইক ইউ ওয়ার সেইং যে আমাদের বাংলা
ভাষী যারা মানুষ সেখানেই তো আমরা সার্ভাইভ করতে পারি তাদের মাধ্যমেই। সো উড ইউ সে এনিথিং টু দ্যাট? ওয়েল আই পার্সোনালি ফিল এখন যে অবস্থাতে আমরা আছি, ইটস নট ব্যাড অ্যাট অল। এখান থেকেই আমরা কিভাবে জিনিসটাকে আরো সুন্দর করে একটা সুন্দর ওয়েতে গুছিয়ে নিতে পারি সামনে, উইচ রিকোয়ার্স গুড ইনভেস্টার্স, গুড প্ল্যানার্স, গুড ম্যানেজমেন্ট অ্যান্ড অফকোর্স গুড কন্টেন্ট। গুড কন্টেন্ট যদি রাইট ওয়েতে নার্চার করা হয়, I am hopeful about a better future. Definitely. And let's just hope for the best. আমি কিন্তু খুব পজিটিভ আমাদের ব্যাপারটা নিয়ে, খুব ভালোভাবে এগোচ্ছে আমাদের কালচার। আমরা নতুন জেনারেশন যারা আসছে, এবং আমি একটা ছোট এক্সাম্পল দিই যে রিসেন্টলি আমার একটা গান ইউটিউবে বাংলা গানে বাংলা মিলে হাইয়েস্ট ভিউ হয়ে আছে, এটা প্রায় 2 কোটি চলছে এখন। তো 7 মাসে 2 কোটি চলে গেছে, তার মানে আমার গান কিন্তু পৌঁছাচ্ছে মানুষ পর্যন্ত। আমরা কন্টেন্টটা যদি ভালো দিতে পারি শাফিন ভাইয়ের কথা মতো, ডেফিনেটলি আমরা এগিয়ে যাবো, সারা ওয়ার্ল্ডে চলে যাবে। সো মাচ পজিটিভ। আমি মনে করি টেলিভিশনগুলোতে অনেক বেশি মিউজিক্যাল কন্টেন্ট থাকা উচিত। যে পরিমাণ টক শো হচ্ছে, যে পরিমাণ নাটক হচ্ছে, সেই পরিমাণ মিউজিক্যাল কন্টেন্ট নাই। সো আমি মনে করি অনেক বেশি কন্টেন্ট থাকা দরকার, এক। আর দ্বিতীয়ত আমি মনে করি আমাদের, আমি জানি না কথাটা কেমন লাগবে, স্কুল লেভেলে মিউজিক কম্পালসারি করা উচিত, তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। ডেফিনেটলি। থ্যাংক ইউ আপাদা। শাফিন ভাই? আমি এখানে সবার সাথে একমত যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মিউজিকের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই পজিটিভ, এবং প্রচুর কাজ হচ্ছে, অনেক ভ্যারাইটি আসছে, এবং বিকজ মিডিয়া বা প্রকাশ করার যেহেতু চ্যানেলগুলি অনেক বেড়ে গেছে, তাতে আগ্রহ অনেক বেড়ে গেছে। তো মিউজিশিয়ানরা কিছু বছর আগেও কিন্তু খুব ডিপ্রেসড ছিল যে আমি একটা মিউজিক বের করলে, একটা গান বের করলে কোথায় প্রকাশ করব, কিভাবে শোনাবো। সেই জিনিসটা, এই যে ট্রান্সফরমেশনটা হয়েছে অ্যানালগ টু ডিজিটাল, আই থিঙ্ক দিস ইজ মানে বিশাল একটা পরিবর্তন এসছে মিউজিক ইন্ডাস্ট্রিতে। ডিজিটাল ওয়ার্ল্ডটা ইজ নট কোনো বাউন্ডারি দিয়ে বন্ধ না। সো উই আর নাও ওপেন টু দি হোল ওয়ার্ল্ড। এখন ইট ডিপেন্ডস অন আস। ভালো গান বানালে নিশ্চয়ই বিদেশে, দেশের মধ্যে এবং বিদেশে গান পৌঁছে যাবে খুব সহজে। সো উই শুড কনসেন্ট্রেট অন মেকিং গুড মিউজিক। এর বাইরে আর কিছু চিন্তা করতে হবে না। অবশ্যই। এবং আবারও ঘুরে ফিরে একই কথা, গানের সুর, গানের কথা, এবং ভালো ভালো গান তৈরিতে আমরা ব্যস্ত থাকবো, আমরা যারা শিল্পী, আমরা যারা, এবং আমাদের আশেপাশে যারা আছে সবাই মিলে সেটা নিয়ে মনে হয় ফোকাস করা উচিত। ঘুরে ফিরে এইখানেই কিন্তু আমরা আসলাম। আরও অনেক ডিসকাশন ছিল, অনেক টপিক ছিল, এবং আরো অনেকের কথা ছিল, বাইট ছিল, যেগুলো আমরা আজকে শুনতে পারলাম না। তবে হয়তোবা ইটস টাইম, একটা হিউজ ইনভেস্টমেন্ট দরকার আছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে। এক্স্যাক্টলি। এবং বিকজ দেয়ার ইজ আ লট অফ মানি ইন দ্য ইন্ডাস্ট্রি, ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, যেটা এখনো ইন্ডাস্ট্রি না, আমরা বলছি a lot of money that's been taken by the third party. এক্স্যাক্টলি। সো এখন মনে হয় একটা ইনভেস্টমেন্টের দরকার আছে আমাদের, হিউজ ইনভেস্টমেন্টের, কারণ দেয়ার ইজ আ লট যেটা করা যেতে পারে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, চারজনকে আমরা পেয়েছি। উই রিয়েলি রিয়েলি অনার্ড টু হ্যাভ অল অফ ইউ। ইট ওয়াজ আ প্লেজার হ্যাভিং ইউ, এবং চমৎকার একটা ডিসকাশন। আশা করছি আমরা এটার একটা পার্ট 2 করব খুব তাড়াতাড়ি। আপনারা সবাই আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। প্রচুর মেসেজ যেগুলো পড়তে পারিনি। সো লেটস সে গুড বাই। আগামীকাল দেখা হচ্ছে, এবং সামনের সপ্তাহ তো হতেই থাকবে পুরো সপ্তাহে, এবং ঈদ আবারও চলে আসছে। ঈদের আয়োজনে আমরা আবার সবাই কিছু দেখি এবার কি করা যায়। সো আনটিল দেন, this is goodbye and we'll see you tomorrow.